হয়েছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বউয়ের পড়া দেখতে হবে না, ভেতরে এসো। মানে আজকে শ্যামার ফার্স্ট ডে অফ টিউশন, তাই উনি ভীষণ টেন্স ছিলেন, তাই দেখছিলাম। আমি আর ইন্টারফেয়ার করবো না, যাই। ইটস ওকে, থাকো, এত তাড়া কিসের? অ্যাকচুয়ালি তোমার মতো মানুষদের আমার খুব ভালো লাগে। বউয়ের জন্য এত কিছু করছো, এত রেসপন্সিবল, আই লাইক ইট। না না, এইটুকু রেসপন্সিবিলিটি পালন তো সব ছেলেরাই করে, আপনার হাজবেন্ডও নিশ্চয়ই করে, রাইট? নো, আমি এখনো বিয়েই করিনি। অ্যাকচুয়ালি তোমার মতো কাউকে পেলে নিশ্চয়ই করে নিতাম। আপনার সেন্স অফ হিউমার ভীষণ ভালো। রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। শ্যামা, তোমাকে আমি আরো কয়েকটা নোটস দিচ্ছি, সেগুলো একটু লিখে নাও, আমি কালকে এসে পড়া ধরবো কিন্তু। হ্যাঁ, আর তুমি শ্যামাকে কিন্তু একদম হেল্প করবে না, ওকে একা পড়তে দেবে। গট ইট? ওকে, আসি। বাহ, কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, 4টে গাড়ি রাখবেন কিন্তু। বলছি যে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লাগেজ শুদ্ধ আমার মনে হয় সবার জায়গা হয়ে যাবে। ওকে ওকে। এই অরুণ, আমরা তো দিনের বেলায় ট্রাভেল করবো রে, তা এতগুলো গাড়ি নিয়ে কি হবে? বাবা, পাহাড়ি রাস্তা, একটা এক্সট্রা গাড়ি বলে রাখলাম, যদি কোনো রকম প্রবলেম হয় তাই জন্য আর কি। এই তো ম্যাডাম, তা আপনার ছাত্রী কেমন পড়াশোনা করলো আজ? হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েছি। নিখিল বাবু আপনাদের কিছু বলেননি? উনি তো প্রায় সারাক্ষণই সে আমার ঘরে উকি ঝুঁকি মারছিলেন। ওই মানে পড়া না পারলে যদি আমি বকা... না না না, কি বলছে এসব নিখিল? হ্যাঁ, তিতির কি বললো এইসব? তুই নাকি শ্যামার ঘরে সারাক্ষণ উকি মারছিলি? না মা, আসলে শ্যামার আজ টিউশনের প্রথম দিন ছিল, উনি একটু ঘাবড়ে ছিলেন, তাই আমি গিয়েছিলাম। আপনিও না সেরকম, সবার সামনে হাটে হাড়ি না ভাঙলেই হতো না? এতে হাঁটি হাড়ি ভাঙার কি আছে? তুমি তোমার বইয়ের প্রতি রেসপন্সিবল, আর আমি সেটা অ্যাপ্রিসিয়েট করছি। এনিওয়েজ, সবার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। বাই। তা ভাই, আজকাল পাহাড়া দেখছো? কিরে নিখিল? হ্যাঁ বাবা। কেমন পড়ালো তিতির? বাবা, আমার যেটা মনে হলো, উনি শ্যামার মেমোরি টেস্ট নিতে চান। অনেক কোয়েশ্চেন আনসার্স লিখিয়ে গেছেন, কালকে এসে মুখস্থ ধরবেন। বাহ, এটা তো বেশ ভালো মেথড। মানে এতে শ্যামার মেমরি ক্যাপাসিটি কতটা সেটা তো বোঝা যাবে। ভালো তো বটেই। ও দিদি ভাই, তোমরা সবাই কেমন আছো গো? এই তো রুকু এসে গেছে। হ্যাঁ রে, কোথায় চলে গিয়েছিলি না বলে কে হঠাৎ করে? এদিকে কি কাণ্ড শোন, তোর মেয়ে কি কাণ্ড করেছে। রাত্রিবেলা জানলা খুলে রেখে শুয়েছে, ঠান্ডা লাগিয়ে একসা কাণ্ড। তার চেয়ে বড় কাণ্ড কি হয়েছে জানিস? রিপোর্টার এসেছিল তো ইন্টারভিউ নিয়ে, তোর গান টান তুলবে বলে, আর সে তো ব্যাঙের ডাক শুনে ওরা ইন্টারভিউ না নিয়েই চলে গেল। মেয়েটা ইন্টারভিউটা দিতে পারলো না, বল। হ্যাঁ
দিদি ভাই, আমি সব শুনেছি। কি কপাল বলো দেখিনি, এত বড় মেয়ে 2 দিন মা নেই, হ্যাঁ করে ফোনের মধ্যে কাঁদছে জানো। আর মুখে শুধু এক কথা, মা আমার খুব খারাপ লাগছে, মেসোমশাই 2টো গান গাইতে বললেন, আমি 2টো গান শোনাতে পারলাম না, ইন্টারভিউ নিতে এসেছিল, আমি ইন্টারভিউ দিতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, এক কথা। না না, খারাপ লাগার কিছু নেই। মেয়েটা যে সত্যিই শরীর খারাপ হয়েছে সেটা তো আমরা সবাই দেখেইছি। যাও যাও, তুমি মেয়ের কাছে যাও। হ্যাঁ দিদি ভাই, কতদিন মেয়েটাকে দেখিনি, ওকে দেখে আসি। হ্যাঁ রে শ্যামা, বলি তোর রাধা দিদির যখন আগে এরকম গলা টলা ধরে যেত, তুই সব সামলাতিস তো। এখন তুই এত বড় বাড়ির বউ, তোকে তো আর বলতে পারি না, তবে ওই কি সব দিয়ে ওই গার্গল করিয়ে দিতিস না। তোকে আমি কিছু বলছি না, আমাকেই না হয় দেখিয়ে দে কি সব দিতিস, একটু বলে দে না মা। এমন করে কেন বলছো গুরুমা? তোমরা তো আমার পরম আত্মীয়। তাছাড়া আমি একবার গিয়েছিলাম রাধা দিদির সঙ্গে দেখা করতে। তুমি ঘরে যাও, আমি এক্ষুনি গরম জল নিয়ে আসছি। বেঁচে থাক মা, বেঁচে থাক। তাহলে 16 তারিখে আমরা নর্থ বেঙ্গলে প্যালেস ভ্রমণে বেরিয়ে পড়ছি। উফ সুজাতা, আমার ভাবলেই না কেমন একটা রোমাঞ্চ হচ্ছে। শোনো, তুমি আর আমি সকালে উঠে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ, দেখবে চারদিকে কেমন বরফে ঢেকে রয়েছে, মনে হবে একটা অন্য জগতে এসে পড়েছি। একদম না, একদম ঠিক কথা বলছো। ও বাবা কি চাইছে, একটু রোমান্টিক হও মা। তোমার ঘুম ভাঙানোর দায়িত্ব তো আমার। তাহলে নিখিল, এবার শীতে উঠবো মেতে। মা, এতদিন তুমি নদিয়ায় কি করছিলে? এদিকে রাতের পর রাত আমার ঘুম উড়ে গেছে, আর তুমি এসে গল্প জুড়ে দিলে। ওলে বাবালে বাবালে বাবারে, কত অভিযোগ। এই তো আমি এসে গেছি, ব্যাস এবার শান্তি তো নাকি? কি সব বলছো মা? আজ নয় গলা খারাপের নাটক করে আমি পার পেয়ে গেলাম, কিন্তু কাল কাল আমি কি করব? কিছু ভেবেছো নাকি এখন সেটাও ভাববে? ও বাবা, এই মেয়েটা তো ভীষণ ছটফট করে। ওরে শান্তি শান্তি, এতক্ষণ তোর মা ছিল না, তোর চিন্তা ছিল, এখন মা এসে গেছে আর কোনো চিন্তা নেই, আমি বলছি তো। গুরুমা, গরম জল। নাটক, হ্যাঁ নাটক, এত বুদ্ধি তোর, সেই বুদ্ধি কাজে লেগে কিছুটা করতে পারলি না? গানটা গাইতে পারতিস না তুই? কি বলছো কি গুরুমা? বসার ঘরে সাক্ষাৎকার হচ্ছিল, ওখানে বাড়ি ভর্তি লোক ছিল, আমি সবার সামনে গাইতাম কি করে? যদি ধরা পড়ে যেতাম। ও যদি ধরা পড়ে যেতাম? কেন ধরা পড়বি কেন? হ্যাঁ, তোর মাথায় এত বুদ্ধি, সেসব কাজে লাগানো যায় না? মাথায় বুদ্ধিটা এখন কিলবিল করে। রাত্রিবেলা বাড়ির জানলা ভেঙে বাড়ির বউ পালিয়ে যাচ্ছে কি না ভাইকে দেখতে, না জানি আর কি করতে। শুধু আমার মেয়েটার জন্য গান গাইতে বললে তখনই বেঁকে বসা তোমার, না? তুমি কেন বুঝতে পারছো না গুরুমা? দুটো যে এক জিনিস নয়। ওখানে আমায় খালি গলায় ক্যামেরার সামনে গান গাইতে হতো, তাহলে তো সবাই বুঝে যেত যে রাধা দিদি ঠোঁট নাড়াচ্ছে আর অন্য কোথাও থেকে গান আসছে। তাহলে কি রাধা দিদির বদনাম হতো না? বলো, তুমি একবার ভেবে বলো না। মা গো মা, হ্যাঁ বাবা কি কথা! রাধা দিদির বদনাম হতো না? তুই আমার রাধা রানীর বদনাম হবে ভেবেই বুঝি গান গাসনি শ্যামা? চালাকি পেয়েছিস? হ্যাঁ চালাকি, আমি বুঝি না তুই কেন গান গাসনি? বল না, বল না মুখ ফুটে শ্যামা, যে গুরুমা তোমাকে আমার আর দরকার নেই, তোমার কোনো সাহায্যের দরকার নেই, তোমার দেওয়ার টাকার দরকার নেই। এখন তো মোটো মোটো টাকা ছড়াচ্ছে নিখিল, তাই দিয়ে ভাইয়ের চিকিৎসা হলো, বাড়িতে মাস্টার রেখে পড়াশোনা হচ্ছে। খুব উঠছিস না, খুব উঠছিস। কত করে বললাম, কত করে বললাম যে শ্যামা, শ্যামা আমি অনেক বেশি টাকা দেব, তুই একটু রাধারানীর হয়ে গান গা বাবা, আমাদের মান সম্মানটা বাঁচা। না, কথা শোনা নেই, শুনে রাখ শ্যামা, শুনে রাখ। আমি দেশের বাড়ি গিয়েছিলাম কেন জানিস শ্যামা? তোর বাবা আমার কাছ থেকে আবার অনেকগুলো টাকা ধার নিয়েছে শ্যামা। আর
সেই ব্যবস্থা করতেই আমি নদিয়ায় গিয়েছিলাম। ব্যবস্থা? ব্যবস্থা মানে? বলছি রে, আবার দেখ 3 লাখ টাকা তোর বাবা নিল জানিস। এমনি এমনি তো আর অতগুলো টাকা ধার দেওয়া যায় না, বল শ্যামা। আর তাই হিসেব মতন তোদের ওই বাড়ি এখন আমার কাছে বন্ধক আছে শ্যামা। গুরুমা, ও গুরুমা, তুমি এসব কি কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি শ্যামা, বুঝিয়ে বলছি। এতগুলো টাকা সে কি আর অমনি অমনি দিয়ে দেওয়া যায় বল? দেখ ওই সুদে আসলে মিলে 9 করে প্রায় 9-10 লাখ টাকা তো হবে। অতগুলো টাকা, তাই দেখ বাড়ির দলিলটা হাতে নিয়ে রাখলাম। হ্যাঁ, তুই টাকা শোধ করে দিলে বাড়ি তোর। যদি টাকা শোধ করতে না পারিস, ওই দলিল আমি আমার নামে লিখিয়ে নেব শ্যামা। না না গুরুমা, তুমি এমনটা করতে পারো না আমার সঙ্গে। তুমি এমনটা করতে পারো না গুরুমা। আমি তো তোমার কোনোদিনও কোনো ক্ষতি করি। তাহলে তুমি কেন আমার সঙ্গে এটা করছো বলো? আমাদের যে মাথা গোজার ওই একটাই ঠাই, আর সেটাও যদি তুমি এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নাও, তাহলে আমার মা, বাবা, ভাই, দাদা, বৌদি সবাই কোথায় যাবে বলো? তুমি একটু বোঝো না গুরুমা, আমার কথাটা দয়া করে একটু বোঝো না গুরুমা। বোঝো না গুরুমা, আমি তো বুঝতেই চাই শ্যামা, আমি তো বুঝতেই চাই। আর দেখ, তার রাস্তাও তো তোরই হাতে আছে। হ্যাঁ শোন শ্যামা, দেখ তুই যদি আমার রাধারানীর হয়ে গান গাস, ব্যাস আর কোনো চিন্তাই নেই। তাহলে তোর বাবা, মা, তোর ভাই, দাদা, বৌদি, তোদের বাড়ি সব একেবারে নিশ্চিন্তে থাকবে। হ্যাঁ রে, এই যে ইন্টারভিউ নিতে আসবে, তাতে তুই রাধারানীর হয়ে গান কর। যেমন ভাবে হোক বুদ্ধি বার করে গানটা গা, তাহলেই আর তোর ভাইয়ের ভবিষ্যৎও নিরাপদে, তোদের বাড়িও নিরাপদে। কি তাই তো? আমি যে কিভাবে গান গাইবো সে উপায় যে আমি খুঁজে পাচ্ছি না গুরুমা। আর যদি ধরাও পড়ে যায় তারপরও যে আমার কি হবে সেটাও আমি জানি না। তুমি বলে দাও না, আমি কিভাবে সবার সামনে গান গাইবো? বলে দাও না গুরুমা। এই তো এইবার শ্যামা এসেছে গুরুমার কাছে আত্মসমর্পণ করতে। তোর খুঁটি যে আমার হাতেই বাঁধা শ্যামা। আর তাই এখন আমি তোকে যে বুদ্ধিটা দেব, তুই ঠান্ডা মাথায় সেটা শোন। আর ঠিক যেমন যেমন বলবো, ইন্টারভিউ নিতে এলে ঠিক তেমন তেমন তাই করবি, বুঝেছিস? শোন। বুঝেছিস? এইরকম ভাবে নেকা কান্না কেঁদে কোনো যে লাভ নেই শ্যামা। যা যা ঘরে যা, ঠান্ডা মাথায় পুরোটা সাজিয়ে নে। আর কি গান গাইবি সেটাও ঠিক করে রাখ। মনে রাখিস শ্যামা, সারা জীবন তোকে এমনটাই করে যেতে হবে, কারণ এটাই তোর নিয়তি। হ্যালো শ্যামা,
কেমন আছিস মা? জামাই বাবা জীবন কেমন আছে? হ্যাঁ বাবা, ভালো আছে, সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে গো? শ্যামা ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ, বল বল মা, বল বল বল। বাবা বলছি, তুমি কি গুরুমার কাছ থেকে টাকা ধার নিয়েছো? ইয়ে, কেন মা এ কথা কেন জিজ্ঞেস করছিস ফোনে তুই আমাকে? বলো না নিয়েছো কিনা। টাকার কথাটা জিজ্ঞেস করছে। ইয়ে মানে হ্যাঁ নিয়েছি, কিন্তু মানে তোকে কে বললো? কে বললো? গুরুমা বলেছে। কিন্তু তুমি আবার এত টাকা কেন ধার নিতে গেলে বাবা? ইয়ে, বিশ্বাস কর মা, বিশ্বাস কর, আমি না নিতে চাইনি, আমি বাধ্য হয়ে নিয়েছি রে মা। কেন বাবা, কি এমন পরিস্থিতি হলো যে তোমাকে টাকাটা ধার নেওয়ার জন্য বাধ্য হতে হলো? শোন না, ওই তোর বিয়ের 1 লক্ষ টাকা ওই ত্রিলোচন সরকারকে ফেরত দিতে হয়েছে, বুঝতে পারছিস তো? আর দেখ, ওই কেসটার অপারেশনের টাকাটা তো জামাই বাবা জীবন দিয়েছে, কিন্তু তার পরবর্তী মানে পরের যে প্রাত্যহিক যে ওষুধ বিশুদ্ধের যে খরচা, সেটা তো আমাকেই চালাতে হয় না, বল মা? তাই বলে তুমি আমাকে একবারও জানাবে না? আমাকে জানালে আমি তো কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। এতে তো গুরুমা আরো পেয়ে বসলো। ওনার কাছে আমার মাথাটা হেড করে দিলে বাবা। এমনিতেও এতগুলো মানুষকে রোজ রোজ গান নিয়ে মিথ্যা কথা বলতে আমার ভালো লাগে না বাবা। মারে মারে, আর একটু সহ্য কর মা, আর একটু, আর কটা দিন একটু সহ্য কর। হ্যাঁ, তুই মায়ের সাথে একটু কথা বলে আরো কিছু জানতে পারে। না শ্যামা, শ্যামা শোন না মা। আচ্ছা ঠিক আছে মা, এসব কথা ছাড়ো। তুমি কেমন আছো সেটা বলো। ওই চলে যাচ্ছে আর কি। ও শ্যামা, তোকে তো আসল কথাটা বলাই হয়নি রে। একটা ভালো খবর আছে তোর বৌদির, তুই পিসি হতে চলেছিস। কি বলছো কি মা? তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, এতদিন পর তোর বৌদির কোল জুড়ে সন্তান আসছে। শোন না, তোর বৌদি এখন আর সেতেজ নেই, বেশ শান্ত হয়ে গেছে, খালি মুখে মিটি মিটি হাসি। শ্যামা শ্যামা শ্যামা, আমাকে দিন, আমি একটু কথা বলি শ্যামার সাথে। হ্যালো, হ্যাঁ রে শ্যামা, কেমন আছিস তুই? টাকা ধারের কথাটা শুনে যতটা মন খারাপ হয়েছিল, তোমার এই খুশির খবরটা শুনে আমি ততটাই আনন্দ পেয়েছি গো বৌদিদি। আমি তোমার সাধারণের সময় যাব, কেমন? ও মা, তুই আবার এটা বলছিস? তুই না আসলে কিছুই হবে না, তোকে আসতেই হবে। ঠিক বলেছি। বলছি ও শ্যামা, অনেক দিন তো হলো, এবার একটা খুশির খবর দে না, আমরা তো সবাই অপেক্ষা করে বসে আছি। বৌদিদি শোনো না, মাকে একটু ফোনটা দেবে গো। এই নে কথা বল। বলো। হ্যাঁ হ্যাঁ মা, বল বল। বলছি, এই কটা দিন কিন্তু বৌদিকে খুব যত্নে রেখো। আর টাকা ধারের কথাটা জিজ্ঞাসা করলাম বলে কিছু মনে করো না। কি বলো তো, এত দূরে থাকি তো কিছুই জানতে পারি না। আর আমি চিন্তা করব বলে তোমরাও আমাকে কিছু বলার প্রয়োজন মনে করো না। তবে বৌদির এই খবরটা শোনার পর এখন আমি বুঝতে পারলাম যে তোমাদের টাকার কতটা দরকার। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি পড়াশোনা করছিস, মন দিয়ে লেখাপড়াটা করবি। হ্যাঁ মা, মন দিয়ে পড়াশোনা করবি, মন দিয়ে। হ্যাঁ, শুনলি তো বাবা কি বললো? হ্যাঁ, মন দিয়ে। আর শাশুড়ি মা যা যা বলবেন সব শুনবি কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন রাখছি। তোমরা কিন্তু সাবধানে থেকো। আমি আবার পরে ফোন করব, কেমন? আচ্ছা মা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা পরিস্থিতির চাপে পড়ে টাকা ধার নিতে বাধ্য হয়েছে, আর আমি সেই ধারের চাপে পড়ে গান গাইতে বাধ্য হচ্ছে। কৃষ্ণ, কাল কাল তো আবার আমাকে এই বাড়ির মধ্যেই গান গাইতে হবে। গুরুমা যে বুদ্ধি দিলেন, সে বুদ্ধি যদি কাজে না লাগে তাহলে তো অসম্মানের শেষ থাকবে না। এতগুলো বাইরের লোকের সামনে যে চৌধুরী পরিবারের বদনাম হয়ে যাবে। চৌধুরী পরিবারকে তো যে কোনো বদনামের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব। সেখানে যদি আমি বদনামের কারণ, না না কৃষ্ণ, এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আমাকে একটা পথ দেখাও ঠাকুর, আমাকে বলে দাও আমি কি করবো। পথ দেখাও ঠাকুর, আমাকে দয়া করে পথ দেখাও।